আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ বোরহানউদ্দিন, প্রভাষক খলিল রহমান কামিল মাদ্রাসা, রসায়ন বিজ্ঞান। আজকে আমরা গত সপ্তাহে নবম দশম শ্রেণীর ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা একটু পড়ছিলাম, শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস। আজকে আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পড়ব। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছো এবং বাসায় বসে লেখাপড়া করতেছ। আমাদের সরকারের সিদ্ধান্ত মোতাবেক যে অ্যাসাইনমেন্ট নেওয়ার কথা, এ বিষয়ে তোমরা বিস্তারিত প্রস্তুতি নিচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমি গত শনিবারে তোমাদেরকে বলে গেছিলাম আমাদের উপশক্তি স্তর হচ্ছে 4টা, এস, পি, ডি, এফ। এই 4টা উপশক্তি স্তর। কোন শক্তি স্তরে কোন উপশক্তি স্তর আছে, কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে, এ বিষয়ে আমরা আগে একটু বলবো। আমরা বলছিলাম শক্তি স্তরকে আমরা সামগ্রিকভাবে এন দিয়ে সূচিত করি। যদি এন সমান সমান 1 হয় তাহলে প্রথম শক্তি স্তর। এন সমান সমান 1 হলে এল এর মান হয় 1টা। এল হচ্ছে উপশক্তি স্তর। এল উপশক্তি স্তর। উপশক্তি স্তরে এন এর মানের উপর নির্ভর করে উপশক্তি স্তরের মান। এন এর মান যত, উপশক্তি স্তর সংখ্যা হয় ততটা। যেমন এখানে এন সমান সমান 1, এল সমান সমান 0। তোমরা আরও উপরে ক্লাসে গেলে শিখতে পারবা এন এর মান এল এর মানের উপর নির্ভর করে। এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন এন সমান সমান 1 হয় তখন এল হয় 0, অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটি উপস্তর থাকে যার নাম 1s। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন সমান সমান 2 হলে এল সমান সমান হয় 0 এবং 1। এই মান অনুযায়ী, অর্থাৎ শক্তি স্তর সংখ্যা যা, উপশক্তি স্তরের সংখ্যা তা। দ্বিতীয় শক্তি স্তরে, এখানে দ্বিতীয় শক্তি স্তর এন সমান সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর হয় 2টা, 2s, 2p। এন সমান সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে এল সমান সমান 0, 1, 2। তাহলে এন সমান সমান 3 হলে উপশক্তি স্তরে 3টা, তার মানে উপশক্তি স্তরে 3s। তৃতীয় নম্বর শক্তি স্তরে 3s, 3p, 3d, 3টা উপশক্তি স্তর থাকে। এন সমান সমান 4 হলে এল সমান সমান 0, 1, 2, 3। এটা হয় চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4টা, 4s, 4p, 4d, 4f। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপশক্তি স্তরে ইলেকট্রন কিভাবে থাকবে? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1। 2 × 2l + 1। এল এর মান নির্ভর করে। এল এর মান এখানে আমরা পাই 0, 0, 1। যখন এল এর মান 0 হয়, এল সমান সমান 0 হলে এস উপশক্তি স্তর। এল সমান সমান 1 হলে পি উপশক্তি স্তর। এল সমান সমান 2 হলে ডি উপশক্তি স্তর। এল সমান সমান 3 হলে এফ উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, যদি আমরা এস উপশক্তি স্তরের কথা বলি, তাহলে এস উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে এরকম। এই সূত্রটা অনুযায়ী 2 × 2l + 1। তাহলে 2 × এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান 0, সুতরাং 2 × 0 + 1, 2 × 0 = 0, 2 × 1 = 2। তাহলে এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 2টা। এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা। এবার যদি আমরা পি এর বের করি, পি এর ক্ষেত্রে এল এর মান 1, 2 × 1 = 2, 2 × 1 = 3, 3 × 2 = 6। উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে, পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 6টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা ডি উপশক্তি স্তরের কথা বলি, তাহলে এখানে এল এর মান হবে 2, 2 × 2 = 4, 4 × 1 = 5, 5 × 2 = 10। দ্বিতীয় শক্তি স্তরে, ডি উপস্তরে ইলেকট্রন থাকবে 10টা। যদি আমরা এফ উপশক্তি স্তরের কথা বলি, তাহলে এল এর মান হবে 3, 3 × 2 = 6, 6 × 1 = 7, 7 × 2 = 14। এফ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে 14টা।
S2P6 D10 F14 এগুলো অরবিটালের পূর্ণ অরবিটাল। আর অরবিটালের আরেকটা অবস্থা দেখাইতে পারি আমরা এরকম, যদি অর্ধেক থাকে তাহলে এটা অর্ধপূর্ণ, যদি পুরো থাকে এটা পূর্ণ। ফিতে 3টা থাকলে অর্ধপূর্ণ, পিতে 6টা থাকলে পূর্ণ, ডিতে 5টা থাকলে অর্ধপূর্ণ, ডিতে 10টা থাকলে পূর্ণ, এফে 60টা থাকলে অর্ধপূর্ণ, এফে 14টা থাকলে পূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে পেলাম প্রথম শক্তি স্তরে এস উপশক্তি স্তর আছে, দ্বিতীয় শক্তি স্তরে এস এবং পি আছে, তৃতীয় শক্তি স্তরে এস পি ডি আছে, চতুর্থ শক্তি স্তরে এস পি ডি এফ 4টা উপশক্তি স্তর আছে। এখানে মনে রাখার বিষয়, দ্বিতীয় শক্তি স্তরে কেন আমরা 2D দেখাইতে পারি নাই। 2D এখান থেকে আমরা মনে রাখবো কেন আমরা প্রথম শক্তি স্তরে 1P দেখাই নাই, কেন 2D দেখাই নাই, কেন 3F দেখাই নাই। এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমরা মনে রাখবো প্রথম শক্তি স্তরে L = 0, আর যখন L = 0 হয় তখন আমি তোমাদেরকে বলছিলাম এস উপশক্তি স্তর হবে। তাইলে ফি পেতে হলে, পি উপশক্তি স্তর পেতে হলে অবশ্যই এল এর মান 1 হতে হবে। যখন L = 1 হবে তখন পি উপশক্তি স্তর হবে। আমরা প্রথম শক্তি স্তরে 1P অরবিটাল পাই না এজন্য, অর্থাৎ সেখানে L = 0, L = 1P পেতে হলে L = 1 হতে হবে। দ্বিতীয় শক্তি স্তরে ডি উপশক্তি স্তর পাওয়া যায় নাই, কারণ ডি উপশক্তি স্তর পেতে হলে এল এর মান হতে হবে 2, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান 2 পাওয়া সম্ভব নয়, কারণ এখানে এন এর সর্বোচ্চ মান হচ্ছে 2। একইভাবে তৃতীয় শক্তি স্তরে এফ উপশক্তি স্তর পাওয়া যায় না, কারণ এফ উপশক্তি স্তর পেতে হলে দ্বিতীয় শক্তি স্তর এল এর মান পেতে হবে 3, এল এর মান পেতে হবে 3। এল এর মান 3 পাওয়া তৃতীয় শক্তি স্তরে কোনোভাবে সম্ভব নয়, কারণ তৃতীয় শক্তি স্তরে এন এর মান 3। এ কারণে আমরা এল এর মানটা এন এর মানের উপর নির্ভর করে বিদায় তৃতীয় শক্তি স্তরে আমরা 3F পাই না। তোমাদের এরকম প্রশ্ন হয়, ছোট ছোট প্রশ্ন, ও 1P 2D 3F অরবিটাল সম্ভব কি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এখানে যে 1S 2S 2P 3S 3P 3D 4S 4P 4D 4F অরবিটাল উপশক্তি স্তরগুলো পেয়েছি, এগুলোতে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকবে। ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা একটা নীতি মনে রাখবো। এই নীতিটার নাম হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি। এই নীতির বাংলা অর্থ হচ্ছে, ইংরেজি হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ অর্থাৎ ইলেকট্রন একটা বিল্ডিং তৈরি করার সময় যেমন আগে নিচতলা করে তারপরে আস্তে 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 উপরের তলায় উঠে, তেমনি ইলেকট্রন বিন্যাস করার সময় বিজ্ঞানী আউফবাউ বলেন ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ যে অরবিটালের শক্তি যত কম, ইলেকট্রন আগে ওই অরবিটালে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। কোনোভাবেই নিম্ন শক্তির অরবিটাল খালি রেখে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোন শক্তি স্তরে, কোন উপশক্তি স্তরের শক্তি কম, কোনটার বেশি, এটা জানার জন্য আমরা এরকম একটা ডায়াগ্রাম মনে রাখবো। এখানে আমি 1S প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তি স্তরের কতগুলো উপশক্তি স্তর লিখছি। এরপরে এদিক থেকে তীর চিহ্ন দিয়ে দেখাইছি আমরা এদিক থেকে আসলে প্রথমে 1S পাই, এরপরে উঠে গিয়ে আবার আসলে 2S পাই, তারপরে উঠে গিয়ে আবার আসলে 2P 3S পাই। অর্থাৎ যাকে আগে পাইছি তার শক্তি সবচেয়ে কম, এরপরে তার শক্তি, এরপরে তার শক্তি। অর্থাৎ এই উপশক্তি স্তরগুলোর শক্তির ক্রম হয় এরকম 1S 2S 2P 3S 3P 4S 3D 4P। এটা সংক্ষেপে মনে রাখার জন্য আমরা এই ডায়াগ্রামটা মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া শক্তি স্তরের উপশক্তি স্তরের তুলনা করার জন্য একটা নিয়ম আছে। এই নিয়মটার নাম হচ্ছে N+L নিয়ম। N+L নিয়ম। এই নিয়ম অনুযায়ী মনে রাখবা যে উপশক্তি স্তরের N+L এর মান যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে। যদি N+L এর মান দুটো উপশক্তি স্তরের আমরা তুলনা করতে পারি, যেমন 4S 3D, আমরা যদি N+L এর মান অনুযায়ী এটা তুলনা করি তাহলে 4S এর ক্ষেত্রে N এর মান 4, আর 4S এর ক্ষেত্রে L এর মান হবে 0। আমরা একটু আগে বলছিলাম
উপশক্তি স্তরগুলোর ক্ষেত্রে মনে রাখবো আমরা এস উপশক্তি স্তরের জন্য এল এর মান 0, পি উপশক্তি স্তরের জন্য এল এর মান 1, ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান 3, 2 আর এফ উপশক্তি স্তরের জন্য এল এর মান 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 4s এর জন্য n প্লাস এল এর মানটা পাই 4 প্লাস 0 সমান সমান 4। যদি আমরা 3d এর জন্য যদি বের করি তাহলে n এর মান 3, তারপরে এল এর মান হবে, যেহেতু এটা ডি উপশক্তি স্তর, এল এর মান হবে 2, সুতরাং n প্লাস এল সমান সমান 3 প্লাস 2 সমান সমান 5। এই দুটো অরবিটালের n প্লাস এল এর মান থেকে দেখা যায় 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান 4, 3d এর ক্ষেত্রে n প্লাস এল এর মান 5। আমি বলছিলাম যে অরবিটালের n প্লাস এল এর মান কম, ওই অরবিটালের শক্তি কম, তাহলে ইলেকট্রন আগে ওই অরবিটালে প্রবেশ করবে। আবার যদি n প্লাস এল, এই n প্লাস এল এর মান যদি দুটো অরবিটালের ক্ষেত্রে যদি সমান হয়, সেক্ষেত্রে যে অরবিটালের যে উপশক্তি স্তরের প্রধান শক্তি স্তর কম, ছোট, ওই শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। লাইক এই এক জোড়া অরবিটাল দিয়ে যদি আমরা তুলনা করি, তাহলে এক্ষেত্রে 2p এর ক্ষেত্রে n প্লাস এল এর মান বের হবে 2 প্লাস 1 সমান সমান 3, আর 3s এর ক্ষেত্রে বের হবে n প্লাস এল সমান সমান বের হবে 3 প্লাস 0 সমান সমান 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা যায় 2p এবং 3s উভয়ের ক্ষেত্রে n প্লাস এল এর মান 3, তার মানে n প্লাস এল এর মান উভয়ের সমান। যদি এরকম n প্লাস এল এর মান উভয়ের ক্ষেত্রে সমান হয়, সেক্ষেত্রে আমরা নিম্ন শক্তির ধরবো, যার প্রধান শক্তি স্তর কম তাকে আমরা নিম্ন শক্তির ধরবো। তাহলে 2p এবং 3s এই দুটো উপশক্তি স্তরের ক্ষেত্রে n প্লাস এল এর মান যেহেতু উভয়ের সমান, সুতরাং যার প্রধান শক্তি স্তর কম, 2p এর প্রধান শক্তি স্তর 2, 3s এর প্রধান শক্তি স্তর 3, তাহলে 2p এর শক্তি কম। আমরা এতক্ষণ পর্যন্ত যে নিয়মগুলো তোমাদের সাথে বললাম, এই নিয়মগুলো মনে রেখে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব। গেল দিন আমি তোমাদেরকে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে 18 নম্বর পরমাণু পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করছিলাম। আজকে আমরা 19 নম্বর পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করি। 19 নম্বর পরমাণুটার নাম হচ্ছে পটাশিয়াম। যে নিয়মগুলো আমরা তোমাদেরকে বললাম, ওই নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলে এস উপশক্তি স্তরে দুইটা, তাইলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস করানোর সময় বলছিলাম যে আমরা এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন দিতে পারবো, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন দিতে পারবো। এভাবে ইলেকট্রন দিয়ে আমরা দেখলাম যে এই পর্যন্ত 18টা ইলেকট্রন হয়। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা আমরা দিলাম 4s-এ। এখানে 4s-এ কেন দিলাম? 3p-তে 3d-তে তো 3-তে আরও একটা উপশক্তি স্তর আছে ডি, আমরা ওইটাতে দিই নাই, আমরা 4s-এ দিছি। এটার কারণ হচ্ছে 3d এর তুলনায় 4s-এর শক্তি কম। একটু আমরা n প্লাস এল নিয়ম দ্বারা ব্যাখ্যা করছি। তোমাদের এখান থেকে অরবিটালের অর্থাৎ উপশক্তি স্তরের শক্তির ক্রম থেকে একটা প্রশ্ন এরকম হয়, পটাশিয়াম 19-এর 19তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন বা প্রবেশ করে কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী আমি আহ্বাও নীতিতে বলছিলাম ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। একটু আগে দেখাইছি n প্লাস এল নিয়ম অনুযায়ী 3d এর শক্তি 4s-এর তুলনায় বেশি, যে কারণে ইলেকট্রনটি পটাশিয়াম 19-এর ইলেকট্রনটি আহ্বাও নীতিকে অনুসরণ করতে গিয়ে 3d-তে না গিয়ে 4s-এ প্রবেশ করে। এভাবে করে আমরা ইলেকট্রন বিন্যাস করলে ক্যালসিয়াম 20 আমরা বিন্যাস করতে পারি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। স্ক্যান্ডিয়াম 21 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, 3d-তে 4s-এর 2টা, বাকি 21-এর জন্য থাকে আর একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন আমরা 3d-তে দিলাম। এখানে
4s এর শক্তি কম, 3d এর শক্তি বেশি, এই জন্য ইলেকট্রন আগে আমরা 4s এ দিছি, এরপরে 3d তে দিছি। কিন্তু এখানে 3dটাকে আমরা মাঝখানে ঢুকাই, লেখার অর্থ হচ্ছে এটাকে আমরা একটু সাজাই লিখছি, সাজাই লিখে তৃতীয় শক্তি স্তরটাকে আমরা একসাথে দেখাইছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে ইলেকট্রন বিন্যাস করে আমরা সাধারণ পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করলে 24 পর্যন্ত 23 পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। 24 নম্বর ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম 24, এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা সাধারণ নিয়মে এভাবে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s2। এখানে 20 আর 24 চারটা ইলেকট্রন থাকে, আমরা এভাবে দিলাম, কিন্তু এই পদ্ধতিটা ভুল। ক্রোমিয়াম 24 সাধারণ নিয়মকে অনুসরণ করে ইলেকট্রন বিন্যাস হয় না, এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়, যে কারণে আমি এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটাকে তোমাদেরকে স্টার দিয়ে দেখাইছি, অর্থাৎ এটা ব্যতিক্রম হবে। এই ব্যতিক্রমের কারণটা আমরা ব্যাখ্যা করব। আগে বিন্যাসটা কীরকম সেটা একটু বলি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। আমরা এখানে 2 এর জায়গায় একটা ইলেকট্রন দিলাম, বাকি একটা ইলেকট্রন আনে আমরা এখানে দিয়ে এখানে 5টা ইলেকট্রন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা সাধারণ নিয়মকে ফলো করে না, তার মানে এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এই ব্যতিক্রমটার ব্যাখ্যা দিব আমরা এরকম: প্রত্যেক ইলেকট্রন বিন্যাস পরমাণুর ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীল বিন্যাস অর্জন করতে চায়, আর যে কোনো পরমাণু স্থিতিশীল বিন্যাস হচ্ছে তার পূর্ণ অরবিটালে পূর্ণ ইলেকট্রন অথবা উপশক্তি স্তরে অর্ধপূর্ণ ইলেকট্রন। তাহলে পিতে যদি 3টা থাকে এটা পূর্ণ অর্ধপূর্ণ, পিতে 6টা থাকলে পূর্ণ, পিতে ডিতে যদি 5টা থাকে পূর্ণ, ডিতে 10টা থাকলে অর্ধপূর্ণ, এফে 7টা থাকলে অর্ধপূর্ণ, এফে 14টা থাকলে পূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম ডিতে 5টা থাকলে অর্ধপূর্ণ, এসে 1টা থাকলে অর্ধপূর্ণ। আগে দেখা যায় ডিতে আমরা 4টা দিছি, ভুল পদ্ধতি যেটা, আর সঠিক পদ্ধতি ডিতে আমরা 5টা দিছি, অর্থাৎ এই বিন্যাসটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হয়। এজন্য ক্রোমিয়াম সাধারণ ইলেকট্রন বিন্যাস না হয়ে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়। আর একটা পরমাণুর ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয় 30-এর মধ্যে, কপার 29। এটার বিন্যাস করলে সাধারণ নিয়ম অনুযায়ী 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s2। তাহলে এখানে দিয়ে আমরা 9টা 29, এটা ভুল। এটাও আহ্বান নীতি সহজ ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মকে অনুসরণ করে না, এটারও ব্যতিক্রম বিন্যাস হয়। ব্যতিক্রম বিন্যাসটা হচ্ছে এরকম: 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, একটা ইলেকট্রন দিলাম, এখানে 10টা দিলাম, এটা সঠিক পদ্ধতি। ব্যাখ্যাটা ঠিক আমরা এভাবে দিব: স্থিতিশীলতা দিয়ে সকল পরমাণু ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা অর্জন করতে চায়, আর অরবিটালের পূর্ণ অবস্থা এবং অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে স্থিতিশীল অবস্থা। এ কারণে কপার 29 এবং ক্রোমিয়াম 24 এই দুইটা পরমাণু ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে না হয়ে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা মোটামুটি কিছুটা বুঝতে পারবে। আমাদের আজকের এই লেকচারটা তোমরা অনুসরণ করলে আগামী দিন আল্লাহ বাসায় আনলে তোমাদের সাথে নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।